কাউকে পিটানোর জন্য, মারার জন্য শিবিরটা একটা বড় ট্যাগিং ছিল। প্রথমত হচ্ছে যেহেতু ছাত্র শিবিরকে গত ১৫ বছর এক ধরনের ট্যাবুর মধ্যে রেখেছে। একটা ট্যাবু ন্যারেটিভ যারা ফ্যাসিবাদ কায়েম করেছে তারাই এটা তৈরি করেছে এবং তাদের সাথে কিছু সহায়ক শক্তিও ছিল, দোসর ছিল দেশীয় এবং ইন্টারন্যাশনাল। তারা সম্মিলিতভাবেই এই ছাত্র শিবিরকে একটা ট্যাগিং জায়গা, তো সেটার উদাহরণ তো আমরা অতীতে দিয়েছি, আপনারাও ভালো করে জানেন। আবরার ফাহাদ, বিশ্বজিৎ, এরপরে হচ্ছে এভাবে করে আরো অনেককে, মানে এটা তো হচ্ছে জাস্ট আলোচিত ঘটনা, মিডিয়াতে এসেছে, আমরা সবাই জানি, কিন্তু এরকম ছোট ছোট গল্প শত শত আছে, হাজার হাজার আছে। আপনি ক্যাম্পাসগুলোতে গেলে পাবেন, এরপরে হচ্ছে বাংলাদেশের গ্রামে গঞ্জে এরকম অসংখ্য পাবেন। তার মানে হচ্ছে কাউকে পিটানোর জন্য, মারার জন্য, হত্যা করার জন্য শিবিরটা একটা বড় ট্যাগিং ছিল। তো এই জন্য আমাদের এই জায়গাটা একটা বড় প্রতিকূল পরিস্থিতি, যেহেতু আমাদের সংগঠনে আসা থেকে শুরু করে টোটালি এই ফ্যাসিজমের যুগটাকে আমরা বুঝ জ্ঞান হওয়ার পর থেকে পেয়েছি। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করার চেষ্টা করেছি। আর ব্যক্তিগতভাবে যদি বলেন যে নেতৃত্বের জায়গা, তো আলহামদুলিল্লাহ শিবির একটি সুশৃঙ্খল ছাত্র সংগঠন। এখানে সকলেই সকলের সহযোগী হিসেবে কাজ করে থাকে। তো আমি পার্সোনালি যত জায়গায় লিডারশিপ পজিশনগুলোতে ছিলাম, একেবারে ইউনিট পর্যায় থেকে শুরু করে এরপরে হচ্ছে ইউনিয়ন, বিশ্ববিদ্যালয়ে আসার পরে ফ্যাকাল্টি, এরপর ইউনিভার্সিটি শাখা বা কেন্দ্র, তা আমি আমার অধস্তনদেরকে সবচেয়ে ভালো পেয়েছি। এটা আমার জন্য সৌভাগ্য, আল্লাহর রহমত। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি আমার অধস্তনদেরকে আমার চেয়েও পার্টিকুলার জায়গায় যোগ্যতা, দক্ষতা সব দিক, এই জন্য আমার কাছে খুব বেশি ডিফিকাল্টিস আসলে আমি ফেস করিনি। তাদের এই সহযোগিতার কারণে আমার সাংগঠনিক স্ট্রাকচারের যে নেতৃত্ব, এটা আলহামদুলিল্লাহ আমি যথাযথভাবে করতে পেরেছি। না না, কখনোই ব্যাঘাত ঘটেনি, এটা আমাদের কন্টিনিউয়াসলি ছিল। তো এবং কখনোর জন্য হয় না। আমাদের সাধারণত বছরের শুরুতেই কেন্দ্রীয় সভাপতি নির্বাচন হয়ে থাকে। কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের পরপরেই আমাদের সারা দেশের যে শাখাগুলো রয়েছে, জেলাগুলো সেট আপ হয়। এরপরে শাখাগুলো হচ্ছে তাদের অধীনস্থ যে উপজেলা, থানা অথবা আমরা ফ্যাকাল্টি বলতে পারি, ক্যাম্পাসের ক্ষেত্রে হল বলতে পারি, তারা সেই বিষয়গুলো তাদের মতো করে মেনটেন করেন এবং কোনো একটা বছরে সেটা মিস হয়নি, সকল বছরে হয়েছিল। আমাদের নির্বাচনের পদ্ধতি হচ্ছে এখানে নির্দিষ্ট কোনো ক্যান্ডিডেট থাকে না। যেগুলো সদস্য শাখা রয়েছে সেখানে যারা সদস্য তারাই মূলত ভোট দিয়ে, এবং সবাই ক্যান্ডিডেট। অর্থাৎ এখানে যদি সাপোজ কোনো একটা জায়গায় ৫০০ জন সদস্য থাকে, ৫০০ জনই ক্যান্ডিডেট হইতে পারে এবং যে কাউকে ভোট দিতে পারে। তো আমরা তো গণতন্ত্রের কথা অনেক শুনি, অনেক বলি, অনেক বয়ান বিভিন্ন জায়গা থেকে পাই, কিন্তু প্র্যাকটিক্যাল চর্চাটা আসলে অন্য অর্থে আমরা কারোর কাছে পাই না বা দেখি না। তো সে জায়গাটা ছাত্র শিবিরের এই অঙ্গনে আমরা আলহামদুলিল্লাহ সেটা সর্বোচ্চ প্র্যাকটিস করে থাকি। এবং আমাদের সংবিধানের ৩৪ নং ধারায় যে কাকে আমরা ভোট দিব, যখন আমার কাছে একটা অপশন আসছে যে আমি কাকে ভোট দিব বা কাকে নেতা নির্বাচন করব, তো সেখানে চমৎকার কিছু গুণাবলীর কথা বলা হয়েছে। তার জ্ঞানের জায়গা, তার প্রজ্ঞার জায়গা, তার সাংগঠনিক শৃঙ্খলা বজায়ের দক্ষতা, তার নেতৃত্বের দক্ষতা। এবং আরেকটা পয়েন্ট আপনি খুব ইন্টারেস্টিং পাবেন যে সংবিধানের ৩৪ নং ধারার সর্বশেষ গুণাবলীটা বলা হয়েছে যে যিনি পদের প্রতি লোভ থাকবে এরকম ব্যক্তিকে আমরা সাধারণত আমার ভোটাধিকার দেওয়ার ক্ষেত্রে, মতামত দেওয়ার ক্ষেত্রে যোগ্য মনে করি না। আমরা যদি ফিল করি যে অমুক ভাইয়ের কাছে বা অমুক ভাইয়ের কাছে নেতৃত্বের প্রতি এক ধরনের লোভ কাজ করে, এটা ফিল করা মানে যে সংবিধান আমাদেরকে গাইডলাইন দিচ্ছে যে আমরা যেন তাকে নেতা নির্বাচন না করি। ভোট প্রদান, যেটা আমি বললাম যে একটা শাখায় যারা সদস্য থাকে তারা ভোট প্রদান করে, আবার যারা সাথী শাখায় থাকে তারা সাথীরা ভোট প্রদান করে। এভাবে করে একটা ফোরাম বা কাউন্সিল থেকে, সেখান থেকে মূলত তাদের ভোটের মাধ্যমে সর্বোচ্চ যিনি ভোটাধিকার পান বা ভোট পান তিনি নির্বাচিত হয়।